সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে চলে আসলাম নতুন একটি বিনোদনমূলক ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা আমি যে লুটনে থাকি, আমার লুটন শহর থেকে মাত্র 30 মিনিটস ড্রাইভিংয়ের দূরত্বে এই পার্কটি হচ্ছে বেডফোর্ডশায়ার, ইংল্যান্ডে। এই পার্কের একটা বিশেষ হিস্টোরি রয়েছে এবং এইটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এটি বেডফোর্ড শহরের অন্যতম জনপ্রিয় একটি নদী তীরবর্তী পার্ক। এই পার্কের নাম হচ্ছে রাসেল পার্ক। এই রাসেল পার্কের ইতিহাস এবং এর প্রতিষ্ঠিত হয়েছিল 1890 দশকের দিকে। তারপরে 1894 সালে 11তম ডিউক অফ বেডফোর্ড, দ্যাট মিন্স 11th ডিউক অফ বেডফোর্ড, শহরবাসীদের জন্য জমি দান করেন। পরবর্তী সময়ে সেই জমির উপরেই এই রাসেল পার্কটি নির্মাণ করা হয়েছিল। বেডফোর্ড বরো কাউন্সিলের প্লাস দুইটি অবস্থান, একটি বেডফোর্ড শহরের মধ্য দিয়ে প্রবাহিত রিভার গ্যান্ট ও ইউস নদীর তীরে অবস্থিত এবং ইমব্যাঙ্কমেন্ট গ্যান্টস ও মিলি মেডোস এর সঙ্গে মিলিয়ে এই দীর্ঘ সবুজ বিনোদনমূলক পার্কটি তৈরি করা হয়েছিল। বেডফোর্ড বরো কাউন্সিল নাম উৎসর্গ করেছেন ডিউক অফ পরিবারের পদবী রাসেল। তাদের বংশ অনুযায়ী এই পার্কটির নামকরণ করা হয়েছে রাসেল পার্ক। আপনাদেরকে বলে নেই, ডিউক একটি এখানকার বেডফোর্ডের অন্যতম ফেমাস পরিবার ছিলেন। তাদের পরিবারের পদবী ছিল রাসেল। সেই রাসেল নামের উপর ভিত্তি করে এই পার্কটির নামকরণ করা হয়েছিল রাসেল পার্ক। আর এই পার্কের জন্য এখানকার যে এই বেডফোর্ড বরো কাউন্সিল এই এলাকাবাসীর জন্য কি কি অবদান রেখেছে সেটা আপনাদের তুলে ধরছি। এই বেডফোর্ডের কাউন্সিল এই পার্কটাতে বাচ্চাদের বিনোদনের জন্য এখানটাতে খেলার মাঠ, ইনক্লুসিভ প্লেগ্রাউন্ড, সেন্সরি গার্ডেন, ক্যাফে শপ এবং হাঁটা দৌড়ানোর জন্য, এক্সারসাইজের জন্য অনেক ইকুইপমেন্ট এই পার্কে তারা দিয়ে রেখেছেন। এবং এখানটাতে বিশেষ আকর্ষণ হলো বেডফোর্ডের বিখ্যাত রিভার ফেস্টিভ্যালের প্রধান অনুষ্ঠানগুলো একটি এই পার্কে অনুষ্ঠিত হয়ে থাকে। এতে সঙ্গীত, খাবার, চারুকলা এবং অন্যান্য পারিবারিক বিনোদনের ব্যবস্থা এই পার্কে রয়েছে। আর তাছাড়া এখানকার লোকাল কাউন্সিল এই পার্কটি 24 ঘন্টা খোলা রাখেন এখানকার বাসিন্দারা এবং পর্যটকরা যেন এখানে বিনোদন করতে পারে তাদের জন্যই। ভিডিওর নিচে আমি এই রাসেল পার্কে আসার অ্যাড্রেস দিয়ে দিয়েছি। 38 দ্য এমব্যাঙ্কমেন্ট, বেডফোর্ড, MK40 3PF, ইংল্যান্ড, UK। এটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে গুগল ম্যাপ বা নাভিগেশনের মাধ্যমে এই অ্যাড্রেসে চলে আসতে পারবেন অতি সহজেই। এই রাসেল পার্কের যে বেসিক ইনফরমেশন সেগুলো আমি আপনাদের সঙ্গে শুরুতেই আলোচনা করেছি এবং এই পার্কে আসার যে অ্যাড্রেস সেটাও আমি নিচে লিখে দিয়েছি। আপনারা সেটা ফলো করে নাভিগেশনের মাধ্যমে অতি সহজেই চলে আসতে পারবেন। এখন চলুন তাহলে এই পার্কের ভিতরে কি কি আছে সেটা দেখানোর চেষ্টা করি। এখন যেটা দেখতে পাচ্ছেন, এই রিভারটা হচ্ছে অনেক বড়। তো এটার দুইটা পার্ট রয়েছে। আমরা একটা অংশ আজকে ঘুরেছি, আর এক সাইডে আমরা যেতে পারিনি। ভবিষ্যতে আবার এখানটাতে আসলে বাকি অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই লেকের মধ্যে সাধারণত 3 প্রজাতির হাঁস রয়েছে। সাদা যে বড় রাজহাঁসের মতো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো সম্ভবত এখানকার বেডফোর্ডের কাউন্সিলের তত্ত্বাবধানে রয়েছে, কারণ এই হাঁসগুলোর প্রত্যেকটা পায়ে একটি করে GPS এবং একটি করে ট্যাগ এবং সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। এবং ধূসর বর্ণের যে বড় হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত বন্য হাঁস। এগুলো অনেক দূর স্থান থেকে উড়ে চলে আসে, আবার উড়ে চলে যায়। এছাড়া ছোট এক ধরনের হাঁস রয়েছে, সেটাকে আমরা বালি হাঁস হিসেবে মূলত চিনে থাকি। ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম এখানে 3 প্রকারের হাঁস রয়েছে। সাদা একটা রাজহাঁসের মতো, আর একটা বড় ধূসর বর্ণের ওয়াইল্ড ডাকস বলেছিলাম, আর এটা হচ্ছে সবচাইতে আকারে ছোট। এগুলি হচ্ছে বালি হাঁস বা পাতি হাঁস, যে যেই নামে চিনেন। তো হাঁসগুলো বড় হাঁসগুলো থেকে আলাদা থাকে। তো ছোট হাঁসগুলো খুবই সুন্দর, চমৎকার। আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম এখানে 3 প্রজাতির হাঁস রয়েছে। সাদা যে বড় রাজহাঁসের মতো দেখতে পাচ্ছেন, মূলত এগুলো কোনো বন্য হাঁস নয়। এগুলো এখানকার বেডফোর্ড কাউন্সিল
তাদের তত্ত্বাবধানে রয়েছে, তারা এই হাঁসগুলোকে পানিতে ছেড়ে রেখেছেন এখানকার পরিবেশ সুন্দর রাখার জন্য। আর যে ধূসর বর্ণের বড় হাঁসগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে ওয়াইল্ড ডাকস। আর ওই হাঁসগুলো অনেক উঁচু দিয়ে উড়ে আসে এবং এখানটাতে থাকে, মানুষের খুবই কাছে সেই হাঁসগুলো আসে, আবার সময় মতো অন্যত্র দূরে কোথাও চলে যায়। আর ছোট আর এক প্রজাতির যে হাঁস রয়েছে সেটা হচ্ছে বালি হাঁস। হাঁসগুলোকে খাবার দিলে এরা মারামারি করে, কে কার আগে খাবার খেয়ে নিবে। এই জন্য ছোট হাঁসগুলো বড় হাঁসগুলো থেকে একটু আলাদা দূরে থাকে। আর এখানকার যে হাঁসগুলো রয়েছে সেগুলোকে শরীফ ভাই খুবই আনন্দ সহিত ছবি তুলছেন এবং ভিডিও করছেন। হাঁসগুলোর মধ্যে খুবই সুন্দর একটা ডিসিপ্লিন রয়েছে। এই হাঁসগুলোর মধ্যে একটা যেদিকে যায় বাকিগুলো সারিবদ্ধভাবে সেটার পেছন পেছন চলতে থাকে। এই হাঁসগুলোর কারণে এখানকার যে লেকটা খুবই সুন্দর লাগে। আর এই হাঁসগুলোর আর একটা বৈশিষ্ট্য রয়েছে, এই হাঁসগুলো দলবদ্ধ। এই বিশাল পার্কের মাঠ চারিদিকে সবুজ ঘাসে ঘেরা ছিল 1 মাস আগেও। প্রচণ্ড গরম এবং রোদের কারণে সমস্ত ঘাসগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমরা লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, যেতে যেতে আশেপাশের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে কতগুলো ভাতিজা লেকের মধ্যে ঢিল ছুঁড়ে খেলা করছেন এবং ভাতিজাদের আব্বু শরীফ ভাই তিনিও হেঁটে হেঁটে চলে আসছেন সামনের দিকে। আর এখানকার যে মনোরম পরিবেশ, সে পরিবেশটা আসলেই খুবই চমৎকার। যারা এখানকার লোকাল স্থানীয় তারা প্রতিদিন এখানটাতে তাদের সময় কাটানোর জন্য চলে আসেন এবং এখানটাতে বসার জন্য সুন্দর লেকের পাশ দিয়ে অনেকগুলো বেঞ্চ রয়েছে। খুবই মনোরম পরিবেশ, খুবই ভালো লেগেছে আমাদের। এই ভিডিওতে সবচেয়ে অবাক করার বিষয় হলো, আমি এই প্রথম দেখলাম যে হাঁসও গরুর মতো ঘাস খায়। কারণ এখানে যারা পর্যটক আসে হাঁসকে যতটুকু খাবার দেয় এতে তাদের পেট ভরে না, যার কারণে হাঁসগুলো ক্ষুধা নিবারণের জন্য এই মাঠে থেকে সবুজ যে কচি ঘাসগুলো বেঁচে রয়েছে সেই কচি ঘাসের পাতাগুলো ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো আপনারা ভাবতে পারেন আমি কেন এত ঘন ঘন হাঁস দেখাচ্ছি। আসলে আমি পশু পাখি খুবই পছন্দ করি, যার কারণে আমার প্রতিটা ভিডিওতে আমি প্রাকৃতিক যে সৌন্দর্য বা পশু পাখি সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি। আর এখন দেখতে পাচ্ছেন কতগুলো বোট এখানটাতে রয়েছে। আর মূলত সবচেয়ে অবাক করার বিষয়, এই লেকের মধ্যে মাছ তো দূরের কথা, ছোট একটা পুঁটি মাছও দেখিনি। তবে আমেরিকার ভার্জিনিয়াতে অনেক পুঁটি মাছ রয়েছে। তো এখানে যে ছোট হাঁসগুলো দেখতে পাচ্ছেন, আগে বলেছিলাম এগুলো হচ্ছে বালি হাঁস। এগুলি অনেক উঁচু দিয়ে উড়ে, এরা বড় হাঁস থেকে আলাদা থাকে। এই লেকে ঘুরতে আসলে আপনারা চাইলে এখান থেকে ঘন্টা হিসাবে বোট ভাড়া করে নিজেরা বোট চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানটাতে যারা বোট চালাচ্ছে সবাই উল্টোভাবে বোট চালাচ্ছে। আর এই বোটটা দিয়ে তারা ঘুরে সম্পূর্ণ লেকটাকে ভ্রমণ করতে পারে। তো আমি এখানটাতে 2টা ঝুলন্ত ব্রিজ দেখেছি ছোট ছোট, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওতে বলেছিলাম এখানে 2টা ব্রিজের মতো রয়েছে আর একটা কাঠের একটা পুলের মতো রয়েছে। আমরা এখন সেখান দিয়ে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখান দিয়ে মানে বাঁধন খুলে দেওয়া হয়েছে, তাই পানিগুলো সিঁড়ি বেয়ে বেয়ে অপর প্রান্তে চলে যাচ্ছে। তো পানির এই স্রোতটা দেখতে ভালোই লাগছে। তো এখানটাতে অনেক পানি থাকলেও এখানটাতে কোনো মাছ নেই, বা এখানটাতে শুধু পানি এবং আশেপাশে সবুজ গাছপালা, পরিবেশটা খুবই সুন্দর। তো এখানটাতে আসলে মনে হয় যে আপনি প্রকৃতির মধ্যে আছেন, সেই জিনিসটা আপনি ফিল করতে পারবেন। তো যাই হোক, আমাদের কাছে এই জায়গাটা খুবই চমৎকার লেগেছে। আর কি বলে যে আপনাদের কাছে এই জায়গাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনাদের জন্য নতুন কিছু ভিডিও করতে আমি আরও উৎসাহ পাবো। তবে এখানটাতে মূলত সাধারণত যারা ঘুরতে আসেন, লম্বা সময় নিয়ে আসেন, তাহলে এই পুরা জায়গাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো আমাদের সময় খুবই কম ছিল, যার জন্য আমরা তত একটা ঘুরে সম্পূর্ণ এই রাসেল পার্কটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো ইন ফিউচার ভবিষ্যতে যদি আবার কখনো এখানটাতে আসি, তখন বাকি যে জায়গাগুলো আপনাদেরকে দেখাতে পারিনি সেগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব অবশ্যই। সবাই ভালো থাকবে।
আমরা কাঠের ছোট পুল পার হয়ে এই প্রান্তে চলে আসলাম, যেখানটাতে আগে দেখিয়েছিলাম পানির স্রোত যাচ্ছে, তার অপর প্রান্তেই এই জায়গাটা। আর এই জায়গার পরিবেশটা খুবই মনোরম। আর এই লেকটাতে ছিল ছোট বালিহাঁস বা পাতিহাঁস, মাঝখানে কতগুলো নৌকা বা বোট রাখা রয়েছে। এগুলো মূলত যারা পর্যটক ঘুরতে আসেন তারা এগুলো ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে এখানকার পরিবেশটা ভ্রমণ করেন। তো এই জায়গাটা আসলেই খুবই অসাধারণ লেগেছে। জায়গার পরিবেশটা খুবই শান্ত ছিল এবং আজকের দিনটা ভালো ছিল, যার কারণে পরিবেশটাও খুবই সুন্দর লাগছে। তো এই জায়গাটাতে মূলত যদি কেউ পিকনিক করতে আসতে চান তাহলেও পারবেন। এই জায়গাটা পিকনিক করার জন্য খুবই একটা সুইটেবল জায়গা। এই জায়গাটাই খুবই সুন্দর দেখার মতো। রাসেল পার্কের ভিতরে লেকের এই অংশটুকু আমার কাছে বিশেষভাবে খুবই চমৎকার লেগেছে, কারণ আপনাদেরকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এই রাসেল পার্কে লেকের দুইটা অংশ রয়েছে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা দ্বিতীয় অংশটাতে যেতে পারিনি। আর এই অংশটুকুর ভিতরে এই জায়গাটাই ছিল সবচাইতে মনোরম পরিবেশ। আর এর ডান সাইডে ছিল এখানকার যে ক্যাফে শপ এবং নৌকা বা বোট ভাড়া নেওয়ার কাউন্টারগুলো। আর বিকাল 5টার পর সেগুলো বন্ধ হয়ে যায়, যার কারণে সেই ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। আর এখানকার যে পরিবেশ, এই জায়গাটাতে যদি আপনারা কেউ পিকনিক করতে আসতে চান তাহলেও এই জায়গাটা আপনাদের জন্য খুবই সুইটেবল হবে, কারণ এখানটাতে বসার জন্য বিভিন্ন রকম এখানকার লোকাল কাউন্সিল টেবিল এবং বেঞ্চ দিয়ে দিয়েছেন। তো এখানটাতে মানুষ বসে তাদের আনন্দ বিনোদন সব কিছুই করতে পারবেন অফুরন্ত। এখন সামনে যে ছোট ব্রিজ বা পোল যেটাই বলেন না কেন, যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমার কাছে বিশেষ করে বাংলাদেশে যারা ঢাকাতে বসবাস করতেন বা ঢাকাতে ছিলেন, ঢাকাতে ধানমন্ডি 32 নাম্বার লেকে ওখানটাতে এরকম ছোট দুইটা ব্রিজের মতো বা পোলের মতো ছিল। আর ওর পাশে ছিল দুইটা ফাস্টফুডের দোকান, একটা ছিল চৌরঙ্গি আর একটা নাম ছিল ডিঙ্গি। তো এটা আমি 90 দশকের কথা বলছি। তারপরে আমি লাস্ট 2003 বা 2004-এ ওই ধানমন্ডি লেকে গিয়েছিলাম। তো এখন জানি না বাংলাদেশের কি অবস্থা। তো আমার কাছে অনেকটা সিমিলার সেরকম লেগেছে। তো আমরা ভিডিওর শেষ প্রান্তে, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য